সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি ফারজানা ইসলাম। চলুন দর্শক, আমরা চলে যাই ফারজানা ইসলাম আপার কাছে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের দোয়ায়। আচ্ছা, লেখালেখি ও গবেষণার জগতে আপনার যাত্রা কিভাবে শুরু করেছিলেন? আসলে লেখালেখি তো আমরা যখন অ থেকে শুরু করেই কিন্তু একটা বর্ণ তৈরি করি, তাই না? তো যখন আমি অ আ শিখেছি তখন থেকে কেন জানি আমি যখন গাড়িতে চড়তাম কিংবা আমি যখন রিক্সায় চড়তাম আমি সাইনবোর্ডগুলো পড়তাম এবং খুব কি দৃষ্টির সৌন্দর্য নিয়ে দেখতাম তাদেরকে। আচ্ছা আচ্ছা। তো এখান থেকেই শুরু হয় আমার লেখালেখির একটা যে আমিও এরকম কিছু লিখবো, ওয়ালে ওয়ালে থাকবে, দেওয়ালে দেওয়ালে থাকবে। তো আমি যখন স্কুলে ক্লাস 3-তে উঠলাম তখন দেখলাম ওয়াল পত্রিকা, দেওয়াল পত্রিকা শুরু হলো। তা আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এটা কিভাবে লিখলে আমারটা দেওয়ালে যাবে? আমার বাবা বলল, মনের মাধুরীতে যা আসে সেটাই লিখবা। তো আসলে মাধুরী শব্দটা তখন আমি খুব কম বুঝতাম। তা আমি বুঝলাম যে মন থেকে সাজিয়ে কিছু লিখতে হবে। তো আমি প্রথম লেখাটা লিখেছিলাম যে আমার জননী। হ্যাঁ, আমার জননী একটা কবিতা লিখেছিলাম। তো যদিও আমি কবিতা লিখেছিলাম কিন্তু আমি কবি নেই, আমি এখন হয়ে গেছি অথার্স এন্ড রিসার্চার্স। আমি একজন লেখক এবং গবেষক। তো এখান থেকে আমার লেখাটা মানে অনুপ্রেরণাটা সৃষ্টি হয়। আপনার প্রথম বই লেখার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছিলেন? আচ্ছা, আমি প্রথমে লিখেছিলাম অনামিকার ছোঁয়া। তো অনামিকার ছোঁয়াটা ছিল একটা আমরা জানি লিপলেট টাইপের কিছু লেখা হতো। তো ওটা অমর 21শে ফেব্রুয়ারিতে আমাকে বলেছিল। তা আমি মোহনপুর, রাজশাহী জেলার আমি মোহনপুর একটি এলাকার মেয়েকে নিয়ে লিখি অনামিকা। তো অনামিকা ছিলেন একজন মানে খুবই দৃষ্টিকে আকর্ষণ করার মতো একজন মানে মানুষ। যেমন আজকে আপনি আমার পাশে আছেন, আপনাকে দেখে অনেক কিছু, হ্যাঁ, আপনাকে দেখে অনেক কিছু শিখতে ইচ্ছে করছে। ঠিক ওনাকে আমি ভুবন মোহন পার্কে আমি প্রায়ই দেখতাম যে উনি এই ধরনের স্বাধীনতা কিংবা আমাদের দেশ, জনতা, জনগণ কিংবা শিশু, নারী এগুলো নিয়ে বলতো। তো আমি ওনাকে খুব লক্ষ্য করে আমি ওনাকে নিয়ে কিছু কবিতা লিখি এবং আমি জানি না যে আমার তখন ক্লাস 7-এ ওঠা এবং আমার ওই লিফলেট গুলো 5 টাকা দরে বিক্রি হয়েছে বাজারে এবং সেটা অর্জন ছিল প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা। আমাকে সেখান থেকে রয়্যালিটি দেওয়া হয় 50,000 টাকা। তো আমি তো ওই সময় 5 টাকা 10 টাকা দিলে ভাজা খাওয়ার চিন্তা করতাম। রয়্যালিটি আমি 50,000 পেয়েছি। আমি সেটাকে আসলে খুব যত্ন সহকারে গুছিয়ে রেখেছিলাম। সেরা স্ক্রিপ্ট লেখার জন্য, মানে এই যে হ্যান্ড স্ক্রিপ্টের মাধ্যমে কবিতা, এইটা লেখার জন্য আমাকে চেম্বার্স কমার্স থেকে ইনভাইট করা হয়। তো আমি ঠিক ভেবেছিলাম রয়্যালিটি অর্থাৎ কি, তখন কিন্তু আমি রয়্যালিটি মানে এটা বুঝি নাই যে সম্মাননা। তো আমি যখন গেলাম যে আমি চেম্বার্স কমার্সে যখন আমাকে খুব তখন আব্দুল নূর তুষার ভাই ছিলেন। তো আমি ওই সময় যখন গিয়েছি তো আমাকে ওরা একটা এই ঠিক বড় সাইজের একটা চেকের মতো প্লেট দিচ্ছে, বোর্ড প্লেট। আমি খুব অবাক হয়ে বলি, এইটা আবার কেমন ধরনের টাকা? তো তখন কিন্তু ওইটাও বুঝি না। কিন্তু আসলে আমি যে ওই মুহূর্তে লেখার মাধ্যমে সম্মান অর্জন করা সম্ভব এটা বুঝতে পারি। আপনার বয়স তখন কত ছিল? সর্বোচ্চ ক্লাস 7-এর একটা মেয়ের বয়স কত হতে পারে? ও মাই গড, সেই জায়গাটা কল্পনা করেন তাহলে আসলে অনেক বড় একটা বিশাল ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে লেখার মাধ্যমে সম্মান অর্জন করা যায়, লেখার মাধ্যমে একজন মানুষ হিসাবে মানুষের কাছে পরিচিত হওয়া যায়, এটা তো ছাড়া যাবে না। ওখান থেকেই শুরু হলো আমার সৃষ্টি, মানে লেখার প্রতি যে স্বপ্ন দেখা। আর বিষয় হলো কি, আমি আমার জায়গা থেকেই বলবো যে আমাদের সমাজে না যে যেটাই করুক তাকে যদি আমরা উৎসাহিত করি ও অনেক বড় কিছু হতে পারে। অল্প বয়সে ক্লাস 7-এ পড়েন, এত সম্মাননা, আসলে ওই যে উৎসাহটা পেলেন এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। মানে আমি কিন্তু এটা কল্পনার বাইরে ছিলাম। হ্যাঁ অবশ্যই, বলে না যে হচ্ছে আমাদের জীবনের মোড়টা ঘুরে যায়। তো ওই জায়গাটাই যে ঘুরে গেল, আপনি আর ফিরে দেখেননি, শুধু চলছেন চলছেন। তো থেকে আমার চেষ্টাটা আরো বেড়ে গেল, প্রতিযোগীমূলক হয়ে গেল। হ্যাঁ, তো আমি
শেষ পর্যায়ে এসে দেখলাম আমার ছোট ছোট খণ্ড খণ্ড পত্রিকাগুলো আমাকে স্মরণ করে, তারা আমার কাছে লেখা চায়। আমি রাজশাহী সানশাইনে প্রথম লিখি। বাহ। প্রথম আলোর টনি রনি, ওরা দুই ভাই ছিলেন, তারাও আমাকে লেখার জন্য প্রচুর ইয়ে করতো। উৎসাহ দিতেন। সব থেকে স্যার হাসান আজিজুলের নাম শুনেছেন, গোলাম আরিফ টিপু স্যারের নাম শুনেছেন, আচ্ছা। বলতে পারেন আমি তাদের স্টুডেন্ট। বাহ। তারা আমাকে এত স্নেহের সাথে সৌভাগ্য দেখলো। হয়েছে আপনার তাদের মানে সান্নিধ্যে থাকা। আমি অসম্ভব ভালোবাসা পেয়েছিলাম এই জায়গা থেকে। আজকে অনেকে আমাকে বলে সাজেন না কেন। হ্যাঁ, আসলে সাজতে গেলে তো দর্শক, আমিও কিন্তু এই প্রশ্নটা আপুকে করেছিলাম যে আপু লিপস্টিকটা লাগাবেন না। তো সাজতে গেলে আমি কেন জানি মনে হয় যে আমি আরো অন্য আর্টের মধ্যে, আর্ট তো সবকিছুই, আপনি রান্নার মধ্যে আর্ট পাবেন, লিখার মধ্যে আর্ট পাবেন। হ্যাঁ, তবে একটা বিষয় আছে না, অল স্কোয়ার। তো আমার কাছে মনে হয় সাজটা খারাপ না, সাজটা কিন্তু একটা দর্শন, খুবই ভালো লাগার একটা বিষয়। আমি আমার মাকে নিজেই যদি কখনো দেখি না সেজে বের হচ্ছে, আমি বলি তুমি সাজো না কেন, তোমাকে তো সাজলেই ভালো লাগে। তো এভাবেই আমি নিজেকে স্যাক্রিফাইস করা শিখেছি। এবং আসলে আজকে আমি আমার জায়গায় কতটুকু হয়েছে এটা পাঠক বলবে, আমি তো লেখক হিসাবে লিখেছি। তবে আপনারাও দেখতে পাবেন পত্রিকাগুলো ঘাটলে, টিভি চ্যানেলগুলো ঘাটলে, ইনশাল্লাহ আমি খুবই আমার জায়গায় এসে পৌঁছে গেছি। দর্শক, আমরা কিন্তু আরেকটি বিষয় জানলাম, আমরা অনেকেই জানিও, সেটা হচ্ছে কাজের যদি স্বীকৃতি পাওয়া যায় তাহলে কিন্তু সেই বিষয়টা অনেক ভালো হয়, তখন কাজের উৎসাহ আরো বেড়ে যায়। আপনি যে কাজটা তখন যেটা করেছেন তার থেকে কিন্তু আরো বেশি ভালো কিছু আপনি দিবেন যদি কাজের স্বীকৃতিটা পায়। আপাও কাজের স্বীকৃতি পাওয়ার পরেই কিন্তু আপা আরো কি বলবো, মানে 10 ধাপ এগিয়ে গিয়েছে। এখন আপা আসলে একজন, আমি কি বলবো, গবেষক, সেলিব্রিটি গবেষক। হ্যাঁ, এটাই। তো আপু রিয়েলি মানে আমি এবছরেই প্রায় 8 থেকে 10টা অ্যাওয়ার্ড পেয়েছি। রিয়েলি আমি যেখানে পেয়েছি সব তারকারা অ্যাওয়ার্ড পেয়েছে, তার মধ্যে একজন ছিলাম অথার্স এন্ড রিসার্চার্স। আসলে আমি কংগ্রাচুলেশন, বিগ কংগ্রাচুলেশন। তো আমাকে যখন সবাই আসলে ওনারা যখন এসে ঘিরে ধরে যে আপু আপনার সাথে একটা পিক তুলি, তখন কি মনে হয়? তখন আমার কাছে মনে হয় ও আমি তো মানে আসলে রাইটার, আর ওনারা তো মানে সিনে তারকা, টিভি তারকা। তো আসলে আপা এটা অনেক বড় পাওয়া। আমি আমাকে নিয়ে অনেক মানে কি বলবো শান্তি ফিল করি। না, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। গবেষণার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আসলে আমি এই জায়গাটা যদি আসি, আমি জানি না এটা রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে কি, কিংবা এটা আসলে আমার ব্যক্তিগত বক্তব্য হবে না আমার দেশের জন্য। অ্যাকচুয়ালি আমার সেন্স যেটা ছিল, আমার থিম আর্টিকেল যেটা ছিল, সেটা হলো যে আমি দেশকে নিয়েই চিন্তা করেছি, আমি আমার ব্যক্তি স্বাধীনতা নিয়ে চিন্তা করেছি। আসলে অনেক লেখকরাই আমাকে বলেছে আপনার যে বয়স, আপনার যে এখন জেগে ওঠার সময়, সেটা হলো আপনি একটা প্রেমের উপন্যাস লিখবেন, আপনি একটা প্রেমের কবিতা লিখবেন, কিন্তু আপনি গবেষণামূলক বই লিখতে গেলেন কেন? আপা আমি যখন দেখেছি আমার বোন তনু হত্যা হয়েছে, আমার ভাই আবরার ফাহাদ হত্যা হয়েছে, ইত্যাদি, আমার দেশে আমি দেখছি ঢাকার যানজটের কারণে আমি স্বজনহারা হচ্ছি, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আসলে দেশ নিয়ে গবেষণা করলে এতে কোনো ক্ষতি নাই, এটা আমি আমার মনের শব্দে লিখতে পারি। তো প্রথম আমার প্রেরণাটাই আসে দেশ নিয়ে গবেষণা করা, এবং আমি সেখানে সাকসেস। আজকে এই গবেষণার উপরে আমার বই সেরা বই হিসেবে পুরস্কৃত হয়েছে। আপনার লেখায় কোন বিষয়গুলো বেশি প্রাধান্য পায়? আমার লেখায় বেশি প্রাধান্য পাই আমি শিশু, নারী, কিশোর গ্যাং, আমাদের দেশের যে বর্তমান এবং আমরা অতীতে যেগুলো পার করেছি, এই বিষয়গুলো নিয়েই আমি ডে বাই ডে আমি পত্রিকায় যেহেতু লিখি, আমি কলামিস্ট, সেই ক্ষেত্রে আমি ওইভাবেই গবেষণা করেই মানে তুলে ধরেছি আর কি। গবেষণার জন্য কোন ধরনের উৎস সবচেয়ে বেশি ব্যবহার করেন? আচ্ছা, গবেষণা কেন্দ্রিক বই লেখাটা খুবই টাফ এই জন্য যে আপনি হয়তোবা গবেষণা যখন করছেন তখন কোনো দেশকে নিয়ে করছেন, কোনো একেবারে রিয়েল ঘটনাকে নিয়ে করছেন, কিংবা আপনার চোখে দেখা কেউ হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ডকে নিয়ে লিখছেন,
কিংবা কৃষি অথবা যানবাহন এগুলো নিয়ে লিখছেন। আসলে গবেষণা লেখার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা তুলে ধরতে হয় সেটা হলো রিয়েল ডেট, রিয়েল টাইম, এবং আসলে ঘটনাটা সত্য কিনা, আপনি যাকে নিয়ে লিখছেন তার পুরো বায়োডাটাটা ঠিক আছে কিনা, তার হিস্ট্রি, এটা আপনার মন থেকে লিখলেই হবে না, অনেকটা তদন্তের মতো বিষয়টা। পুরো তথ্যগুলোকে প্রতিবেদনের মাধ্যমে তুলে নিয়ে এসে তারপরে আপনাকে দেখতে হবে। এত সহজ না, এটার পেছনে অনেকটা শ্রম দিতে হয়, সময় দিতে হয়, ওই যে গবেষণা করতে হয়, প্রচুর গবেষণা করতে হয়, এবং ভুল করে লিখলে আপনার নামে মামলাও হতে পারে। হ্যাঁ, আপনার নামে মানহানি মামলাও দিতে পারে, এটা স্বাভাবিক। তো আমাদের প্রদান করলে। হ্যাঁ, আচ্ছা, লেখালেখি ও গবেষণাকে আপনি কিভাবে ব্যালেন্স করেন? আপা, এটা হলো কি জানেন, আপনি চা খান না? চা কিন্তু একটা নেশা, ওটা আপনার একটা টাইম থাকে, ওই টাইমে চা না খেলে আপনার মাথা ঝিমঝিম করবে। তো ঠিক তেমনই একটা মানুষ আমি, যে আমার না লেখাটা একটা নেশা। আমার মনে হয় এক টুকরো কাগজ পেলে আমি এক খণ্ড লিখে ফেলি। হ্যাঁ, এটা আমার অভ্যাস। এবং ঘটনা, যে কোনো ঘটনা পাইলে ওটা নিয়ে আমার মাথায় ঘুরপাক করে যে ওটা নিয়ে লিখতে হবে। আপনার কোনো কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে কি? আপা, আমি যদি বলেন, আমি একজন সেরা ডিবেট ছিলাম। সে সময় আমি জাতীয়ভাবেই এগিয়ে গিয়েছি। আবার এছাড়া বর্তমানে এই যে আমার একটা বই বেরিয়েছে, এটাও কানাডাতে। একটু দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দর্শক, বইটা দেশ নিয়ে বলা আর কি, আমাদের দেশে সমসাময়িক যে ঘটনাগুলো, আমার এই বইটা এবার সেরা হয়েছে। সেই বইটাই আমি আপার হাতে তুলে দিচ্ছি, আপা আপনাদেরকে দেখাবে। থ্যাংক ইউ সো মাচ। এটা এখন বর্তমান আমাদের গভর্নমেন্ট রেজি হয়ে আসে বইগুলো, এসবিএন পেয়ে আমরা আসি। তো এই বইয়ের নাম হচ্ছে দমন পীড়নের 15 বছর, জনগণের কান্না। লিখেছেন ফারজানা ইসলাম। আপু তো আমাদের সাথে আছেন, এবং এখানে আপুর সম্বন্ধেও আছে যে আপু পেশাগত জীবন, তিনি একজন সফল উদ্যোক্তা বটে, সাহিত্য চর্চাও আছেন। আচ্ছা, এই বইটা আসলে কোথা থেকে সংগ্রহ করবেন? কেউ যদি এটা আমরা রকমারি থেকে করতে পারি, প্লাস আমাদের এই যে প্রতিবিম্ব প্রকাশ থেকে আমরা করতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে অনেক কিছু আছে। হচ্ছে যেহেতু দমন পীড়নের 15 বছর, জনগণের কান্না, এই 15 বছরে আসলে কি কি কান্না, কি কি হতাশা, ব্যর্থতা, কষ্ট, অনুভূতি, না বলা কথা, সবকিছুই কিন্তু এই বইয়ের মধ্যে আপু চেষ্টা করেছেন দেয়ার। তো দর্শক, আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই প্রতিবিম্ব প্রকাশনী আছে, রকমারি.com আছে, সেখানে কিন্তু আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারবেন। আরেকটি বইও আমরা দেখতে পাচ্ছি, এটা আমার চোখে বাংলাদেশ। হ্যাঁ, আমি আমার চোখে যে বাংলাদেশকে দেখছি তাকে তুলে ধরা আর কি। চমৎকার একটি বই আপু, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। মানে বইগুলোর আপনার প্রচ্ছদ খুবই সুন্দর হয়েছে, একদম আপনার কথার সাথে যেন ভেসে উঠেছে সেই প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আমরা চিন্তা করি দর্শক, যে পাঠকদের কাছে একজন লেখকের লেখা কতটুকু ভালো লাগছে। তো আসলে আমরা পাঠকদের মন মতো লেখার চেষ্টা করি। আপনারা বেশি করে বই পড়বেন ইনশাআল্লাহ। এবং প্রচ্ছদ কিন্তু অনেক বড় একটা ব্যাপার, মানে পুরা লেখনীর যে প্রতিচ্ছবি সেটা কিন্তু আসলে প্রচ্ছদে ভেসে আসে। সেটাই। আচ্ছা, বাংলাদেশে গবেষণার মান উন্নত করতে কি ধরনের পদক্ষেপ দরকার বলে আপনি মনে করেন? আপা, আসলে আমাদের বাংলাদেশটা, যদিও আমরা বলি যে খুব ছোট দেশ, ক্ষুদ্র পরিসরে আমরা বেড়ে ওঠা, কিন্তু আসলে আমাদের বাংলাদেশে আমি এই কথাটা মানে অনেক কষ্ট হলেও বলতে হচ্ছে, স্বচ্ছতা, সততা কম খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, তো এই কারণে শুধু আমরা না, আমাদের যে জেনারেশন বেড়ে উঠছে আসলে তারাও অনেকটা পিছিয়ে যাচ্ছে। তো সে করণীয় দেখেন, আমরা সবসময় দেখছি যে দেশে শিক্ষা ব্যবস্থায় কতবার চেঞ্জ হচ্ছে। তো আপনি যখন আপনার প্যাটার্নকে বারবার চেঞ্জ করবেন, তখন কিন্তু কিছুটা হলেও আমার ব্রেন টায়ার্ড হয়ে যাবে, নার্ভাস ফিল করবে। তো এখানে করণীয় যেটা, আমরা আসলে চাই কি, যে দেশটাকে একটা সাইকেলে সাজানো হোক, কিভাবে এগিয়ে যাবে। তো সেই সাইকেলটা হলো যে
আমরা প্রথমেই আমাদের পরিবার থেকে শুরু হতে হবে। আসলে আপনি দেখেন তো, যদি আমি বলি আমার চাচা একজন গভর্নমেন্ট অফিসার, সে একজন সচিব, তাহলে এটা বলতে আমরা খুব গর্ববোধ করছি, আমরা প্রাউড ফিল করছি। কিন্তু এটা বলতেছি না যে চাচার বেতন 2 লাখ টাকা, চাচার বাড়ি হবে 5 তলা, তার বেশি হওয়ার কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ওই চাচার বাড়িটা 5 তলা না, তার আরো 5,000 কোটি টাকা বিচরণ হয়ে আছে। তাহলে এই পরিবারটাই কিন্তু সৃষ্টি হচ্ছে প্রথম অবস্থা থেকেই। আমি কাউকে ইয়ে করে বলছি না, জাস্ট আমি আমার বোঝানোর জন্য, জেনারেশনকে তৈরি করার জন্য। তো এই জায়গা থেকে আগে ব্যক্তিগতভাবে পরিবারগুলোকে সরে আসতে হবে। আমরা গভর্নমেন্টকে দোষ দিব না, আমরা রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের দোষ দিব না, দোষ দিব যে আমার পরিবার থেকে আমাকে তৈরি হয়ে আসতে হবে। দুর্নীতির পথ থেকে সরে আসতে হবে, তাহলে দেখবেন সবাই একটা পর্যায়ে এসে দাঁড়াবে। নতুন লেখক বা গবেষকদের জন্য আপনার পরামর্শ কি? আসলে বর্তমান যুগ তো জানেন, ছিল ডিজিটাল, তারপরে কম্পিউটার, মোবাইল, আবার এখন তো আরো ফাস্ট এআই এর যুগ। আমরা দেখতেছি যে এআই দিয়েই গল্প তৈরি করে ফেলতেছে। আসলে আমরা পৃথিবীতে ভার্চুয়ালি অনেক কিছু রেডি করতে পারবো। ভার্চুয়ালি আমি আমার মতো একটা স্ট্যাচু তৈরি করতে পারবো, আবার তারে মেশিন পত্র দিয়ে নড়াচড়া করাইতে পারবো, কিন্তু আমার যে মাইন্ড সেট আপ, আমার মনের ভেতরে যে সেট আপটা, ওইটা কিন্তু শুধু আমিই জানি। তো আসলে আমাদের বাচ্চাদেরকে আপনারা শেখান, দর্শককে বলছি আর কি, আমাদের বাচ্চাদেরকে শেখান খাতা কলম দিয়ে তার জ্ঞান, নিজের জ্ঞানটাকে বৃদ্ধি করার জন্য প্রতিদিন একবার করে হলেও 2-4টা শব্দ লিখতে শেখান। ও একজন ভালো লেখক হবে, গবেষক হবে এবং সমাজের জন্য ভালো কিছু তৈরি করার চেষ্টা করবে। আপা আসলে এটা যদিও কষ্টের বিষয়, আমরা দেখেছি এখনকার মা বাবারা ছায়ানট দেখেছেন, শিল্পকলা দেখেছেন, ঠিক যেভাবে বাচ্চাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে প্রতিদিন নিজের গল্প, নিজের পরিবেশের গল্প যদি অন্তত সপ্তাহে একটা দিন করে লিখতে দিত, ওই বাচ্চাটার মধ্যে নিজের থেকেই সৃষ্টি হতো সমাজ বিষয়ে ভালো কিছু ধারণা। তো আমরা কিন্তু এটা দিচ্ছি। খুব সুন্দর বলেছেন আপু। তো ভবিষ্যতে কোন বিষয়ে বই বা গবেষণা করতে চান? আমার নারী ও শিশুদের উপরে প্রচন্ডভাবে উইক। আমি সর্বপ্রথম নারীদেরকে সম্মান দিতে চাই। এটা হলো আমার, দেখেন আজকে আমাদের নারীরা যখন পুলিশ অফিসার হচ্ছে, তারা কিন্তু অনেক সংগ্রাম করে হচ্ছে। বিলিভ ইট। আসলে এখনো নিতে পারছে না, ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মানে নিতে পারে না এখনো। কেন? এটা আসলে আমি সেটাই আপনার কাছে আসছিলাম যে নারীরা আজকে একজন জাজ হচ্ছে, সেটাও কেন জানি পুরুষরা নিতে পারছে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে দর্শক আপনাদেরকেও বলি যে আপনারা কিছু মনে নেবেন না, আমি সত্যি আজকে বাস্তবভাবে বলতে চাই, একটা মেয়ে যখন কোনো অফিসে ইন্টারভিউ দিয়ে বের হয়ে এসে বলছে আমি সাকসেস, ঠিক ওই মুহূর্তেই ওকে বলা হচ্ছে যে তুমি তো সাকসেস হবাই, তুমি তো নিজেকে বিলীন করে এসেছো। নো, আসলে একটা মেয়ে যোগ্যতা দিয়েই বের হয়ে আসছে। আজকে আমি আমার জায়গা থেকে বলি, আমি আমার স্টেজেই আপাকে বলছিলাম যে আমি একটা স্টেজে বসেছিলাম, ওই স্টেজে ঠিক ওই মুহূর্তেই, আপা আমি আপনাকেই বলি, দর্শক শুনুক, ওই স্টেজেই আমাকে কেউ বলেছিল প্লিজ একটু সাইডে যান। আমাকে ফার্স্ট চেয়ারটা দেওয়া হয়েছিল অথার্স অ্যান্ড রিসার্চার হিসাবে। আমি যে একজন গবেষক, এটা কারো বিশ্বাস ছিল না। তো আমাকে এসে, এটা খুব ওয়েস্টার্ন এরিয়ায়, তো আমাকে বারবার বলতেছে একটু যান না, ভেতরে যান, আরো ভেতরে যান। ওরা যতক্ষণ সরাইছে আমি ততক্ষণ সরছি, আমি কোনো কিচ্ছু বলিনি, কারণ আমাকে কল দিবে, তোমরা কিন্তু দেখতে এসেছো। এটা আমার মধ্যে ছিল যে আমি কল পাবো, তোমরা কিন্তু আমাকেই দেখবা। তো আমি আবার শেষ পর্যন্ত 11টা চেয়ার পরে গিয়ে বসছি। আমার পাশে যারা বসেছে তাদের কাছে মানে প্রত্যেকেরই খুব মানে অন্যরকম, কি বলবো, গর্জিয়াস একটা ম্যাটার ছিল। আমার কাছে হয়তো বা ওটা ছিল না, আমাকে দেখতে হয়তো বা মনে হচ্ছিল যে আমি পড়াশোনা বাদ দিয়ে এসে ওই চেয়ারে বসছি। প্রতিটা মানুষ সুন্দর, আল্লাহর প্রতিটা সৃষ্টি সুন্দর। আমি যখন ওই চেয়ারে বসি, আমাকে যখন ওখানে বিশেষ অতিথি হিসেবে ডাকা হয়, এটা কারো কল্পনাই ছিল না। এটা কোন দেশে?
বাংলাদেশি। আচ্ছা হ্যাঁ, আমাকে যখন ডাকা হয়, কিন্তু এটা জাপানিদের একটা প্রোগ্রাম ছিল, আচ্ছা আমাকে যখন সময়ের গাতেই, তো আমাকে যখন ডাকা হয় বিশেষ অতিথি হিসেবে, ওনারা পুরো আমি শুধু যাওয়ার সময় বলেছিলাম আপু এসে কথা বলবো। আমি স্টেজে উঠেছি, স্টেজ থেকে নামার পরে এটা আমাদের বাঙালি নারীদের চেহারা, মানে রিয়েলি, মানে ওরা কি করলো, এক ঝাঁকে এসে আমার বলে একটা সেলফি প্লিজ, একটা সেলফি। হ্যাঁ, অথচ 11টা চেয়ার আমাকে 11টা চেয়ার পরিবর্তন করতে হয়েছে শুধু এই কারণে। তো আমি সকলকেই বলবো যে নারীরা অবহেলিত নয়, নারীদের আসলে সৌন্দর্য সেখানে যখন আপনার মেধাটাকে সুন্দর কাজে লাগাতে ভেতর পারবেন, থেকে সৌন্দর্য হ্যাঁ, আসতে হবে। আপনি তৈরি করেন নিজেকে, আপনিও সম্মান পাবেন, আপনিও নিজের চেয়ারটাকে কেউ কেড়ে নিতে পারে না। তো আপা যার যার যোগ্যতা। হ্যাঁ, আমি এই কথাটা বলার কারণ হলো যে ওইটাই, যে ইন্টারভিউ দিয়ে আসার পরে বলে যে তোমাকে কেন এই জায়গাটা সাকসেস হয়েছে এটা, বাট আমি তো ওই মেয়েদের মতো তো সুন্দরী না, কিন্তু আমি তো সাকসেস, আমি ওখানে এটা সাকসেস। আপনার যোগ্যতা, আপনার কাজের জন্য, এটাই আপনার আমরা মেধার নারীরা, জন্য। হ্যাঁ আমরা নারীরা, আমরা নারী, আমরা সবই পারি, কিন্তু পারাটা শিখতে হবে, শিখতে হবে, জানতে পজিটিভলি। হ্যাঁ। তো আপা, আমরা কিন্তু টক উইথ নাহারের আরেকটা সেগমেন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন। আপনি প্রস্তুত আছেন তো? আসলে প্রশ্ন তো প্রশ্নই, তাই না? পরীক্ষা যেহেতু দিতে এসেছি, উত্তর তো দিতে হবে। না, প্রস্তুত তো অবশ্যই প্রস্তুত আছি। মানে মানসিক ভাবে বলছি, এটা কোনো পরীক্ষা না, আপনি বলেন, জাস্ট আমরা এনজয় সমস্যা নেই। করছি। সমস্যা নেই। প্রিয় লেখক? প্রিয় লেখক যদি বলেন, আমি বলবো আমি নিজেই, আমার লেখা আমার পড়তে খুব ভালো লাগে। এটা ফাটাফাটি হ্যাঁ, answer আমি ছিল। আমার লেখাটাই অনেক বেশি আচ্ছা, পড়তে প্রিয় পছন্দ করি। বই? আচ্ছা, প্রিয় বই আসলে আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে আমার লেখাটা আমি নিজেই পছন্দ করি, এটা আসলে জাস্ট একটু জোক ছিল দর্শক। আসলেই আমি প্রথম থেকেই কেন যেন শরৎচন্দ্রর লেখা পড়তে পছন্দ করতাম, এবং আসলে উনি আমার প্রিয় লেখক, ওনার মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়া যেত। আচ্ছা, রাত না সকাল লেখার জন্য কোনটা প্রিয় সময়? এইটা আসলে খুবই ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, লেখা রাত সকাল বোঝে না। হ্যাঁ। লেখা, কবিরা একটু পাগল, রাইটাররাও পাগল। কবিরা একটা কাগজে লিখলে বাবা মাকেও বিরক্ত করে, আবার মানে দর্শককেও বিরক্ত করে যে প্লিজ একটু আমি পড়ি, আপনি শোনেন না। তো আসলে লেখাটা নেশা, যখন খুশি তখন লিখে নেওয়া যায়। প্রিয় সাহিত্য ধারা? প্রিয় সাহিত্য ধারা আসলে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বইগুলো আমি পড়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো আসলে আমাদের সাহিত্যের জায়গায় না আসলে কাউকে কম্পেয়ার করতে পারবো না, সবাই যেন এক একটা মানে মডেল, এক একটা ডায়মন্ড, ঠিকই বলেছেন, এবং তাদেরকে দেখতেই ভালো লাগে, তাদের বই পড়তেও ভালো লাগে। কাগজে লেখা না কম্পিউটারে, কোনটা পছন্দ? উফ, আমার কাছে মনে হয় এই আঙ্গুল দিয়ে বাড়ায় আমার নিজের মেধাটাকে আমি কাজে লাগাইতে পারি না। কলম দিয়ে কখনো মানে খুঁচাই লিখতে আমার ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ, আপনার অথেন্টিক জিনিসগুলো, আপনার ব্যাপারগুলো টানে আপনাকে, বুঝতে পেরেছি। পছন্দ করি। প্রিয় গবেষণার বিষয়? ও, সব থেকে বড় ব্যাপার, আপনি বলেছিলেন না যে কাগজ দিয়ে না কম্পিউটার দিয়ে, আমি রেস্টুরেন্টে বসলে আমার একটা নেশা আছে, এখন চোরও বলতে পারেন যে আমি হলো ওখানে হয়তো বা অন্যায় করছি, আমি না টিস্যু পাইলে 6-7টা নিয়ে কলম দিয়ে লিখে ওটা আবার আস্তে করে ব্যাগে রেখে আপনার দিই। সুযোগ পেলেই লেখালেখি, হাত চলবে, আমি টিস্যুতে উসবিস করে হাতটা। এটাই আর কি নেশা। ভ্রমণ না ঘরে বসে লেখা, কোনটা বেশি আনন্দ? আচ্ছা, ভ্রমণ প্রেয়াসী কে না বলেন? এখনো যদি বাবা মা বলে চল কালকে যাই কক্সবাজার, একদম, হ্যাঁ, অসুস্থ শরীরে সুস্থ হয়ে যায়। আর ভ্রমণ অবস্থায় আসলে লেখা আসে না, এটা আমরা যতই বলি। হ্যাঁ, ভ্রমণ অবস্থায় ভ্রমণ করতেই ভালো লাগে। হ্যাঁ, ভ্রমণ অবস্থায় তখনই লিখতে ভালো লাগবে আপনি যখন নিজেকে কাউন্সিলিং এ নিয়ে যাচ্ছেন, যে আমি মন থেকে ভালো নাই, আমি ডিপ্রেশনে আছি, আমি একাকিত্ব ঘুরতে চাই, একাকিত্ব কিছু লিখতে চাই, সেই ক্ষেত্রে আপনার জন্য ভ্রমণ পর্যায়ে লেখাটা মন থেকে আসে। কিন্তু আপনি যখন আসলে একটা ভ্রমণে যাবেন, ফ্যামিলি ট্যুরে যাচ্ছেন কিংবা ফ্রেন্ড ট্যুরে যাচ্ছেন, তখন কিন্তু আসলে ওটা বেমানান, আপনি সমাজ থেকে কিছুটা নিজেকে আলাদা করছেন। যখন যে সময়টা উপভোগ করতে হবে, মানে আপনার দুপুরের ভাতটা কিন্তু পরিপূর্ণ খেলেও রাতের ভাতটা অতিরিক্ত না খাওয়াই বেটার, তাই না? এইভাবেই নিজেকে তৈরি করা। প্রিয় উক্তি?
প্রিয় প্রিয় উক্তি, আমি আসলে উক্তি বলতে কি বোঝাচ্ছেন, আমি একটু যদি এটা জানতে চাই। প্রিয় মানে কথা, কোনো প্রচ্ছদের কোনো কথা আপনার ভালো লাগে বা আপনার নিজের লেখা কোনো কথা অবশ্যই আপনার পছন্দ? আমি খুব ছোট বয়সে একটা মানে সংগঠন তৈরি করেছিলাম, স্টেপ ফরওয়ার্ড কমিশন। এটা হলো যে সামনে এগিয়ে যাওয়ার একটা মানে দরজা। তো এখানে আমি একটা উক্তি আমার নিজের থেকে দিয়েছিলাম, ওয়ান ড্রিম ইনটু ওয়ার্ল্ডস আই। আমাদের সকলের চোখে একটাই স্বপ্ন থাকবে, স্টেপ ফরওয়ার্ড কমিশন, মানে সামনে এগিয়ে যাওয়ার। সেটা নারী হই আর পুরুষ হই আর শিশু হই, আমাদের স্বপ্নটা দর্শক এটাই থাকবে যে আমরা সামনে এগিয়ে যাব। আপা, এটাই আমার প্রিয় উক্তি, যে সকলের চোখে একটাই স্বপ্ন থাকুক। বাহ। অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব কারা? অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব কারা, আমরা ব্যক্তি হিসাবে যদি কাউকে মার্ক করি তাহলে ওটা নাইবা করি, আমরা জাস্ট ব্যক্তিত্ব তুলে ধরি। আমার মন, আপনার মন যদি কারো ভালো কিছু দেখে তার ভালোটাকে আরো বেশি ভালো করার জন্য উৎসাহিত করি, তবে তার প্রতি আপনি একটা অনুপ্রেরণা দেখাচ্ছেন এবং তাকে বলছেন যে তুমি এগিয়ে যাও। কিন্তু আমাদের নারীদের মধ্যে একটা সমস্যা আছে, আমরা নারীকে নিয়ে অনেক বলছি দর্শক, আমি নিজেই বলছি, আবার নিজেই একটু ভয় পাই। আমাদের নারীরা না অনেক সময় নারীদের এগিয়ে যাওয়াটা নিয়ে নারীরাই বেশি কটূক্তি করে, নারীরাই বেশি রশি টেনে ধরে। আমরা দেখেছি যে পাশের বাসার আন্টি তার পাশের বাসার মেয়ে যদি ভালো করে, সে কিন্তু ওই মেয়েটাই আবার তার মাকে বোঝানোর চেষ্টা করে ও ভালো না, আমিই ভালো, ওর বিষয়গুলো কিছু মিথ্যা হলেও উটকাট সাজিয়ে দেয়। তো আসলে আপা, এই যে উনি অনুপ্রেরণা দিতে পারে না, কিংবা উনি ওনাকে বোঝাতে পারে না, কিংবা ওনারটা শিখতে চায় না, তো এই ধরনের ব্যক্তিরা আসলে যদি বলি তাহলে যারা গ্রহণ করতে পারে সবকিছু তারাই চমৎকার বলেছেন আপা। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছে, আরো বলতে ইচ্ছা করছে। হ্যাঁ, আসলে মনে হচ্ছে সময়টা আরো দরকার। আপা, আপনার কেমন লাগলো আমাদের টক উইথ নাহারে এসে? আসলে টক উইথ নাহারের গল্প আমি আজকে এসে যে নতুন শুনলাম তা না, প্রতিটা নারীর মুখে টক উইথ নাহার, আর এই যে আমাদের আপু হাসিনা আপু, আসলে আপনি বিলিভ ইট, মানে দর্শক আপনারা জানেন না, আমি আজকে যখন এই প্ল্যাটফর্মে আসছি ঠিক সেই মুহূর্তে আমি আমার এক বড় আপুকে ফোন দিয়েছি যে আমি আপার ওখানে যাচ্ছি, আপা কি ধরনের প্রশ্ন করবে, আমি কি ধরনের অ্যান্সার দিব, আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। তো ঠিক ওই মুহূর্তে উনি আমাকে যেটা বলেছে আপা, আপনি বিশ্বাস করবেন কিনা, উনি আমাকে বলেছে আপু আপনি যখন ওনার সাথে বসবেন তখন আপনার মনে হবে যে আরো সারাদিন একটু বসে থাকি। তো এই যে আসলে আমি কেন ভালো জিনিসটা না সবাই খুব অ্যাকসেপ্ট করে এবং সবাই খুব ভালোবাসে, নিতে চায়। তো আপনার কাছে আমি সেটাই পেয়েছি। আর সবাই আসবেন সবার গল্প করতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দরভাবে বললেন। তো আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ। দর্শকরা যে যারা আছেন, আমি হয়তোবা অনেক কিছু বলেছি, ওর মধ্যে ভুল ত্রুটি থাকবে, তবে আমি আবারও আপনাদের লক্ষ্য করে বলতে পারবো কিংবা বলতে চাই যে আপনাদের ঘরে যাদের মানে শিশুরা শিক্ষা নিয়ে বেড়ে উঠছে, আমি একজন লেখক ও গবেষক, তাই আমার মধ্যে এই কথাটাই বেশি আসে। হ্যাঁ, যারা শিক্ষা নিয়ে গড়ে উঠছে তাদেরকে একটু কেয়ার করেন এবং প্রতিদিন একবার হলেও কলম দেন, সে তার প্রতিদিনের একটু ঘটনা 2-3 লাইনে আপনাকে লিখে দিক, আপনার সন্তানও হতে পারবে একজন লেখক, একজন গবেষক। সুন্দর বলেছেন, থ্যাংক ইউ আপু, ধন্যবাদ। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে প্রতি শুক্র ও শনিবার বিকেল 4টায় আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।